বিশ্ব মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন পবিত্র আশুরা। এই দিনের ফজিলতেই পুরো মাসটিকে সম্মানিত করেছেন মহান আল্লাহ। এমনকি এই মাসকে মহান আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এতদিন আমার আশেপাশে মহরম মাসে সবাইকে সাওম রাখা সহ বিভিন্ন ইবাদত করতে দেখেছি। তবে আমি এবার ইন্ডিয়াতে গিয়ে সেখানকার মুসলিমদের মহরম মাসের চোখ ধাঁধানো এই জমকালো আয়োজন দেখে সত্যি বিস্মিত হয়েছিলাম। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল স্তরের মানুষ এই আয়োজন দেখতে চলে আসে ভারতের শিলিগুড়ি শহরের রাস্তায় রাস্তায়। মুসলিমদের এই বিশেষ দিনটি যেন হয়ে ওঠে এক সাংস্কৃতিক মিলন মেলা, যে আয়োজনটি দেখতে মুসলিমদের পাশাপাশি চলে আসে অন্যান্য ধর্মাবলম্বীর নারী, পুরুষ, ছেলে, বুড়ো, শিশু, কিশোর সহ সকল স্তরের মানুষজন। বলে রাখি, ভিডিওটাতে শিয়া সুন্নির তফাৎ অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এভাবে এই অনুষ্ঠান পালন করা ঠিক কিনা সেটা না খুঁজে নিরপেক্ষভাবে দেখেছিলাম পুরো এই আয়োজনটা। তো চলুন আপনাদেরকেও দেখাই ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে কিভাবে পালন করা হয় মুসলিমদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে। শিলিগুড়িতে যাওয়ার জন্য পঞ্চগড়ের বাংলাবান্ধা অথবা লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে যাওয়াটাই সুবিধাজনক। আপনাদের ভিসায় যদি ফুলবাড়ি পোর্ট উল্লেখ থাকে তাহলে পঞ্চগড়ের বাংলাবান্ধা, আর চ্যাংরাবান্ধা উল্লেখ থাকলে বুড়িমারি বর্ডার দিয়ে যেতে হবে ইন্ডিয়াতে। আমি এবারও যাচ্ছি বুড়িমারি দিয়েই, এবারও, কারণ এটা আমার দ্বিতীয়বারের মতো ইন্ডিয়াতে যাওয়া। প্রথমবারের কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। আপাতত দ্বিতীয়বার একাই ইন্ডিয়াতে কোথায় কোথায় ঘুরেছি, কি কি অভিজ্ঞতা হয়েছে, কোন কোন জায়গায় গিয়েছি, এক এক করে সেগুলো জানাবো আপনাদেরকে। আমার বাড়ি থেকে বুড়িমারি বর্ডার খুব একটা দূরে না, এই মোটামুটি 40 কিলোমিটার। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটা অটোতে করে চলে আসি বড়খাতা রেল স্টেশনে। এখান থেকে সকাল 10টার দিকে একটা ট্রেন যায় বুড়িমারিতে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে 35 মিনিট বিলম্বে ট্রেন আসে স্টেশনে। এরপর মাঝখানে দুইটা স্টেশন বাউরা আর পাটগ্রামে ট্রেনটা থামে। ট্রেনে ওঠার আধা ঘন্টা পরে জানালার দুপাশে দেখলাম সারি সারি পাথরের স্তূপ। বুঝতে বাকি রইল না যে ট্রেন চলে এসেছে বুড়িমারিতে। বলে রাখা ভালো, ঢাকা থেকে সরাসরি বুড়িমারি পর্যন্ত কোনো ট্রেন নেই, কারণ ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত দুইটা ট্রেন চলে, যার একটা লালমনিরহাট এক্সপ্রেস, অপরটি বুড়িমারি এক্সপ্রেস। তবে ভবিষ্যতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত যাওয়ার কথা আছে। এজন্য বলা যায় ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না, তাই বিকল্প মাধ্যম হতে পারে সড়কপথ। ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত বেশ কয়েকটা নন এসি, এসি এবং স্লিপার বাস চলাচল করে, যেগুলোতে করে সহজেই বুড়িমারি পর্যন্ত আসতে পারবেন। রাতে বাসে উঠলে ভোরে পৌঁছে যাবেন বুড়িমারিতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নোমান, ওয়েলকাম টু নেক্সট উইথ নোমান। তো একটু আগে আপনাদেরকে জানালাম যে ঢাকা থেকে কিভাবে বুড়িমারি পর্যন্ত আসতে পারবেন। আমি একটু আগে ট্রেনে করে আসলাম, এই যে আমার পিছনে দূরে ট্রেন দেখা যাচ্ছে। এই ট্রেনে করে বুড়িমারি স্টেশনে নামলাম। একটু পরে বর্ডার পার হবো। এবার ইন্ডিয়া যাত্রা একাই যাচ্ছি, তো সাথেই থাকুন। কিভাবে কোথায় যাচ্ছি সবকিছু আপনাদেরকে ডিটেলস জানাবো। ওই যে সামনেই হচ্ছে বুড়িমারি স্টেশন। এই পর্যন্ত ট্রেন এসে লাইন চেঞ্জ করে আবার বুড়িমারি চলে যায়। আর এক সময় ঠিক এই দিক দিয়ে ইন্ডিয়ার চাংরাবান্ধা হয়ে বাংলাদেশ থেকে ট্রেন যায় তো ইন্ডিয়াতে, যদিও বর্তমানে এই লাইন অচল, এখন ট্রেন চলাচল করে না। আপনি যদি প্রথমবার বর্ডার পার হন এবং ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া, ফর্ম পূরণ করার মতো এইসব কাজগুলোকে ঝামেলা মনে হলে বর্ডারে অনেক লোক আছে যাদেরকে 150 থেকে 200 টাকা দিলেই তারা আপনার এইসব কাজ করে দিবে। আমি তাদেরকে দিয়েই বেলা 11:37-এর দিকে আমার পাসপোর্ট আর ট্রাভেল ট্যাক্সের টাকা দিলাম। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই বুড়িমারি ইমিগ্রেশন পুলিশের সব কাজ কমপ্লিট হলো। এখন বাংলাদেশের বর্ডার পার হওয়ার পালা। এজন্য বিজেপি চেকপোস্টে কিছু ফর্মালিটি মেনটেন করে নোম্যান্স ল্যান্ড দিয়ে ভারতের বর্ডারের দিকে যাওয়ার পালা। আর এখান থেকে শুরু যত বিড়ম্বনা। আজকে বর্ডারে বেশ ভালোই ভিড়। গতবার যখন এই বুড়িমারি দিয়েই গিয়েছিলাম তখন এতটা ভিড় ছিল না। এইবার ভিড়ের কারণে জাস্ট বর্ডারটুকু পার হতেই 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, যেখানে বিএসএফ সদস্যরা চেক করে। এখানেই শেষ না, এরপর ইন্ডিয়ান ইমিগ্রেশন চেকপোস্টে আবার 1 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে এখানকার কাজ শেষ হলো। এতক্ষণে ঘড়িতে 2:15 বাজে।
এখান থেকে প্রাইভেট কারে করে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যায়। তবে আমি যেহেতু একাই তাই লোকাল ট্রান্সপোর্ট ইউজ করব, এজন্য একটা অটোতে করে চলে আসি চ্যাংরাবান্ধা বাইপাসে। এখান থেকেও ডিরেক্ট শিলিগুড়ি পর্যন্ত বাস পাওয়া যায়, তবে বর্ডার পার হতেই অনেক সময় লেগেছে, তাই আগে যে বাসটা আসলো সেটাতে করেই চলে আসি ময়নাগুড়ি বাইপাস পর্যন্ত। এই ময়নাগুড়ি বাইপাস থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। ইন্ডিয়াতে আসার পর একটা জিনিস খুবই ভালো লাগে, এদের ট্রাফিক আইন। এই যে সিগন্যাল পড়ে গেছে, সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কেউ সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছে না। সামনে কিন্তু কোনো কিছু নাই, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। এখন আসি হচ্ছে ময়নাগুড়ি বাইপাসে, এখান থেকে একটা বাসে করে যাব শিলিগুড়িতে। এই যে সামনে বাস দেখা যাচ্ছে, এগুলোতে করে শিলিগুড়ি যাচ্ছি। ময়নাগুড়ি বাইপাস থেকে বাসে ওঠার পর বাস ডিরেক্ট যাওয়ার কথা শিলিগুড়ি শহরে, তবে বাস শিলিগুড়ি মেইন শহরে না গিয়ে নৌকাঘাট বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। কারণ হিসেবে বলে আজকে নাকি আশুরার দিন, এজন্য বাস শহরে যাবে না। তাই এখান থেকে একটা অটোতে করে শহরের দিকে যাই। মজার ব্যাপার, আমার জানা ছিল না মহরম মাসের 10 তারিখে শিলিগুড়িতে এতটা জাঁকজমকভাবে আশুরা পালন করে। বাংলাদেশে এতটা ধুমধাম করে কোথাও আশুরা পালন করে না, তাই এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি রাস্তার পাশে একটু পর পর স্টেজ সাজানো। কয়েকজনকে জিজ্ঞেস করে বিস্তারিত শুনলাম যে মূল অনুষ্ঠান রাতে শুরু হবে। শিলিগুড়িতে আসতে আসতে বিকেল হয়ে গেছে, দুপুরের খাবার এখনও বাকি। বলে রাখি, শিলিগুড়িতে আসলে বাঙালি বা মুসলিমদের খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত ও জনপ্রিয় জায়গা হচ্ছে ফেনাস মোড়ে অবস্থিত পাকিজা আর খান মুসলিম হোটেল। কিন্তু এখানে যে আরও একটা হোটেল আছে যেটার নাম আসলাম হোটেল, এই হোটেল সম্পর্কে অনেকেই জানে না, অথচ এই হোটেলের খাবারের দাম আশেপাশের হোটেলের চেয়ে অনেক কম এবং মানও অনেক ভালো। এখানে ঘরোয়া পরিবেশে রান্না করা হয় খাবার, হোটেলেও খুব একটা ভিড় থাকে না। তাই পরামর্শ থাকবে শিলিগুড়িতে আসলে একবার এই হোটেলে খাবার ট্রাই করতে পারেন। খাওয়া শেষ করে আশেপাশে হেঁটে দেখলাম রাতের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে শহরের গলিতে গলিতে। মার্কেটে কিছু দরকারি কাজ ছিল, সেগুলো শেষ করে ফেরার সময় দেখি অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে। রাস্তার এক পাশে আশুরার আয়োজন আর আরেক পাশ দিয়ে গাড়ি চলছিল। আশুরা আয়োজন করার জন্য আলাদা আলাদা কমিটি আছে, এক এক গ্রুপ আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গা থেকে এসে নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়। এই র্যালি বা মিছিলকে খুব সম্ভবত তাজিয়া মিছিল বলা হয়। তো যাই হোক, এখানে সব গাড়িবহর একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী সাজানো থাকে। যেমন পেছনের দিকে থাকে একটা পাওয়ার সাপ্লাই বা জেনারেটরের গাড়ি, এর আগে বড় লরি বা ট্রাকগুলো সুন্দর করে সাজানো থাকে বিভিন্ন মসজিদ বা মিনার সহ বিভিন্ন জিনিস দিয়ে। এর সামনে আরেকটা গাড়িতে থাকে অর্কেস্ট্রা, এই গাড়ির ভেতরে বসে একদল লোক মিউজিক বাজায়, আর এই গাড়ির সামনেই বেশিরভাগ লোক ঢোল, দপ, পতাকা, লাঠি, মশাল সহ বিভিন্ন জিনিস নিয়ে এগোতে থাকে। এই আয়োজনকে কেন্দ্র করে আশেপাশে অনেক দোকানপাট বসে, আর আয়োজক কমিটি থেকে আনলিমিটেড মহব্বতের শরবত ও খিচড়া দেয় সবাইকে খাওয়ার জন্য। মোটামুটি এগুলো খেয়েই রাতে আর খাবারই খাইনি। ধন্যবাদ।
এই মহরমের অনুষ্ঠানের মধ্যে দিচ্ছে হচ্ছে খিচড়া আর বলে মহব্বতের শরবত। আর যত খুশি ততবার নিতে পারতেছে এখান থেকে, পেট ভরে খাওয়া যাবে। বেশ ভালোই পরিমাণে খিচড়াটা দেওয়া থাকে। এটা হচ্ছে রাইস আর ডাল আর কি যেন থাকে বললো। আর এই মহব্বতের শরবতে থাকে হচ্ছে গোলাপ জল, চিনি, পানি আর সামান্য লবণ দেয় হয়তো বা। এই হচ্ছে এখানকার খাবার। কেমন লাগলো আপনাকে? এটার নাম যেন কি? এটার নাম খিচড়া। খিচড়া। চানা আর চাওয়াল, চানা যে আছে, চানা আর রাইসটাকে পুরো মিক্স করে বানায়। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে মোটামুটি ফজরের আগ পর্যন্ত। আমিও প্রায় শেষ পর্যন্ত ছিলাম এই অনুষ্ঠানে। শেষের দিকে এসে মুষলধারে বৃষ্টি নামে, কিন্তু মানুষের ভিড় তবুও যেন কমছিল না। বৃষ্টিতে ভিজেই আরেক উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে সবাই। আর ঢোলগুলো এত জোরে বাজাচ্ছিল যে শেষ পর্যায়ে এসে বেশিরভাগ ঢোলের এক পাশ অথবা উভয় পাশ ফেটে যায়। আমি রাত 2:30 পর্যন্ত এই আয়োজনে ছিলাম। শেষ পর্যায়ে চা খেতে খেতে চাওয়ালা মামার সাথে অনেক গল্প করি। আমি যেহেতু সকালের বাসে শিলিগুড়ি থেকে কালিম্পং যাব, তাই তিনি আমাকে বললেন রাতে শিলিগুড়ি জংশনের পাশেই এনবিএসটিসির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে রাত কাটাতে। তার পরামর্শে বাস স্ট্যান্ডে যাই। প্রথমে ভেবেছিলাম হয়তোবা লোকজন কম থাকবে, কিন্তু সেখানে গিয়ে দেখি বাস স্ট্যান্ডে অনেক লোক বেঞ্চে ঘুমিয়ে আছে। সবাই সকালের বাসের জন্যই অপেক্ষা করছে। আমিও তাদের সাথে শরিক হলাম। একটা ফাঁকা বেঞ্চে শুয়ে থাকলাম। চারপাশে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুয়ে থেকে কিছুক্ষণ রেস্ট নিলাম। ঘুম বলতে একেবারে হয়নি। নির্ঘুম এক রাত কাটিয়ে পরের দিন ভোরের আলো ফুটতেই যাব পাহাড়ি এক শহর কালিম্পংয়ে। যাওয়ার পথে আমার লাইফে দেখা সেরা কিছু ভিউ দেখাবো আপনাদের। রাতে মুষলধারে বৃষ্টির কারণে পাহাড় যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে। কালিম্পংয়ে গিয়ে হোটেল না পেয়ে শেষমেশ মসজিদে রাত কাটিয়েছি। এই সকল কাহিনী দেখতে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল।